কি দেখলাম এটা, কি দেখলাম, কি খেলাটাই না দেখালো পাঞ্জাব কিংস। 262 রান চেস হয়ে গেল। সিরিয়াসলি অসাধারণ অসাধারণ। মানে এবারের আইপিএল কি দেখাচ্ছে, এবারের আইপিএল কি দেখাচ্ছে। এবং আজকে যে ম্যাচটা দেখলাম বাকি সবকিছুকে ছাড়িয়ে গেছে। মানে এটা কি হলো, আমি এখনো বিশ্বাস করতে পারছি না এটা কি হলো। কেকেআর হেরে গেছে তাই জন্য যে একটু কষ্ট পাবো, একটু শোক প্রকাশ করব, তার কোনো সিনই নেই। কারণ এটা কি ম্যাচ জিতলো পাঞ্জাব কিংস। এটা কি করলেন জনি বেয়ারস্টো, এটা কি করলেন প্রাভ সিমরান, এবং কি করলেন অপ্রয়োজনীয় ক্রিকেটার শশাঙ্ক সিং। সর্বাধিক রান চেস আইপিএল এর ইতিহাসে এবং টি-20 ক্রিকেটের ইতিহাসে আজ পর্যন্ত যত টি-20 ক্রিকেট হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি রান চেস করে আজকে পাঞ্জাব কিংস ম্যাচটা জিতলো। কেউ কিভাবে 261 রান তাড়া করতে পারে বলুন। ছেড়ে দিন, আপনি আপনার কাছে হাজারটা সুযোগ রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আইপিএল কে ট্রোল করার। হাইওয়ে পিচ, বোলারদের জন্য কিচ্ছু নেই, সব আমি মানছি, সেই সম্পর্কে আলোচনা করব। কিন্তু আপনি এই যে ম্যাচটা দেখলেন, এই যে রান চেসটা দেখলেন, এটা কি আপনি বিশ্বাস করতে পারছেন? ইতিহাস, হিস্ট্রি, ইতিহাসের খাতায় লেখা হয়ে রইল। গত বছরই সাউথ আফ্রিকা ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে এরকম একটা রান চেস হয়েছিল। সাউথ আফ্রিকা কুইন্টন ডিককের একটা সেঞ্চুরির পর ম্যাচটা জিতে গেছিল, কিন্তু সেই ম্যাচকেও ছাড়িয়ে দিয়ে আজকে পাঞ্জাব কিংস, তাও তারা আজকে যে ম্যাচটা জিতলো 18.4 ওভারে 8টা বল হাতে রেখে 261 রান চেস। কি এটা, কি এটা, কি দেখলাম। আইপিএল আর কি কি দেখাতে চলেছে আমাদের এবছর। একটা টি-20 ম্যাচে সর্বাধিক ছক্কা, একটা অসাধারণ সেঞ্চুরি, প্রাভ সিমরানের অসাধারণ হাফ সেঞ্চুরি, রান আউট, শশাঙ্ক সিং শেষ দিকে যে ইনিংসটা খেললেন, কি বাকি রয়েছে আর। মিচেল স্টার্কও আজকে হয়তো মনে মনে বলছিলেন যে ভাগ্যিস আমি এই ম্যাচটা আজকে খেলতে নামিনি, এই ম্যাচেও রান খেতাম এবং সমর্থকরা তো আরো পিছনে পড়ে যেত আমার। আজকে স্টার্ক বলুন, চামিরা বলুন, কেউই এই জায়গা থেকে ম্যাচটা বাঁচাতে পারতেন না। পিচে অবশ্যই সেরকম কিছু ছিল না বোলারদের জন্য, সেটা সবাই বুঝতে পারছেন, সবাই এগ্রি করছেন। কিন্তু আপনি কিভাবে ডিফেন্ড করবেন এই শশাঙ্ক ফুল টস বল যেটা পড়েছিল সেটা যেভাবে ছক্কা মারলেন, যেটা নো বলের জন্য কল করা হয়েছিল, ওই শটটাকে আপনি কিভাবে কিভাবে বলবেন যে এই পিচের জন্য এই রানগুলো উঠছে, এই শটগুলো খেলা হচ্ছে। ওর সাথে পিচের কোনো সম্পর্কই ছিল না। বল ফুল টস পড়েছে, তাও একজন আনক্যাপড ক্রিকেটার ওই বলটা 6 মারলেন ওই জায়গা দিয়ে, ওইভাবে। বলে না যাদের যেদিন দিন থাকে সে অসাধারণ খেলে দিয়ে যায়, কিন্তু পাঞ্জাব কিংস আজকে প্রত্যেকে যে খেলাটা খেললেন। জনি বেয়ারস্টো এতদিন চূড়ান্ত অফ ফর্মে ছিলেন, সেই জনি বেয়ারস্টো আজকে 48 বলে 108 রান করে গেলেন। প্রাভ সিমরান সিং তিনি একজন আনক্যাপড ক্রিকেটার, তিনি আজকে 20 বলে 54 রান করে গেলেন। শশাঙ্ক তিনিও একজন আনক্যাপড, তিনি 28 বলে 68 রান করে গেলেন। এটা কি পাঞ্জাব, পাঞ্জাব কিংস এটা কি করে দিয়ে গেল আজকে। কলকাতা নাইট রাইডার্স 261 করে ম্যাচটা জিততে পারলো না। আমি তো জাস্ট অবাক, অবাক হওয়া ছাড়া এই জায়গাতে আর কোনো কি বলবো আমি। আজকে হর্ষিত রানা 4 ওভারে 61, দুষ্মান্তা 3 ওভারে 48, বরুণ 3 ওভারে 46, রাসেল 2 ওভারে 36, প্রত্যেকে একদম কিচ্ছু করতে পারলেন না। সুনীল নারিন এই যে 4 ওভারে 24 রান দিয়ে গেলেন না, ম্যাচ শেষ হওয়ার পর আমি একটু অপেক্ষা করছিলাম যে শশাঙ্ক কি বলেন। শশাঙ্ক খুব সুন্দর একটা কথা বললেন, এই যে আজকের যে জয়টা তারা পেলো, অনেকে ভাবতে পারেন ফ্লুক, রোজ রোজ এরকম চেঞ্জ হবে না, বা রোজ রোজই শশাঙ্কের মতো আনক্যাপ প্লেয়ার এই জায়গাতে ম্যাচ জেতাতে পারে না। আমি ছোট্ট করে বলে রাখছি যে প্ল্যানিং গুলো তারা করেছিল। পরিষ্কার বলে গেলেন শশাঙ্ক যে তিনি দেখলেন আজকে বল খুব ভালো রকম ব্যাটে আসছে, একটা ভালো বাউন্স রয়েছে, এবং তারা ওই জায়গাতে ঠিক করে নিয়েছিল যে সুনীল নারিনকে সম্মান দেখাবে, সুনীল নারিনকে তারা মারবে না, বাকি বোলারদের টার্গেট করবে, বিশেষ করে পেসারদের। ইভেন বরুণ চক্রবর্তীরও বলগুলো খুব ভালো মতন বাউন্স পড়ছিল। একটা বল খেয়াল করেছেন, জনি বেয়ারস্টো মারতে গেছিলেন কিন্তু একটু বেশি বাউন্স হয়ে কিপারের হাতে জমা পড়লো বলটা। সুতরাং প্রপার বাউন্স ছিল আজকে পিচে, এবং নর্মাল পিচ, সেরকম টার্নিং ছিল না, কিন্তু তার মাঝেও সুনীল নারিন যে কাজটা করতে পারতেন সেটা সবাই জানে। সুতরাং সাধারণ প্ল্যান, উইকেট দেবো না, সুনীল নারিনকে 4 ওভারে 24 হলেও সমস্যা নেই, আমি সেখান থেকেও ম্যাচ জিতবো। একটা বোলার 4 ওভারে 24 রান দিয়েছে, কিন্তু একটা টিম 18.4 ওভারের মধ্যে 261 রান তাড়া করে দিয়েছে। কতটা অসাধারণ ব্যাটিং এবং অসাধারণ প্ল্যানিং হলে এভাবে তারা রান চেস করতে পারে। ওফ, মারাত্মক মারাত্মক। এই ধরনের টি-20 ম্যাচ জাস্ট আফসোস হচ্ছে এখন যে আগের রোববারই তো ইডেনে খেলা দেখতে গেছিলাম কেকেআর আরসিবি, সেটাও পয়সা উসুল ম্যাচ, সেটাও লাস্ট বলে ম্যাচ শেষ হয়েছে। কিন্তু আজকে যেটা দেখলাম,
হ্যাঁ একটু তো খারাপ লাগতো যে কে আর রানগুলো খাচ্ছে, কিন্তু কি হলো এটা? প্রথমে কলকাতা ব্যাট হাতে সুনীল নারায়ণ এবং ফিল সল্ট, তারপরে জনি বেয়ারস্টো, শশাঙ্ক এবং প্রভ সিং। মারাত্মক ভাই, বিশ্বাস করুন মারাত্মক। মানে এবার এই জায়গাতে দাঁড়িয়ে কিছু বিতর্ক হবে বা কিছু প্রশ্ন উঠবে। এই যে এত রান হলো, রানের বন্যা, সবাই 4 মারছে 6 মারছে, রেকর্ড সংখ্যক 6 হলো, এই জায়গাতে দাঁড়িয়ে প্রশ্ন উঠবে যে মানুষ কি এটা দেখতে চাইছে বা পছন্দ করছে, নাকি মানুষ একটা স্পোর্টিং পিচে একটা হাড্ডাহাড্ডি লড়াই হোক সেরকম ম্যাচ দেখতে চায়? দেখুন লড়াই এটাও সেরকমই হয়েছে, এটাও কিন্তু শেষ দিকে গিয়ে দারুণ একটা চেজ হয়েছে। একতরফা ম্যাচ করে যে পাঞ্জাব জিতেছে এমনটা নয়, একটা সময় আসলেই ভালো টার্গেট ছিল, শেষ দিকে গিয়েও মাঝে মাঝে 13-14 উপর আস্কিং রান রেট চলে আসছিল একদম শেষ দিকে গিয়ে, সুতরাং অতটাও সহজ ছিল না, সুতরাং লড়াই হয়েছে এবং কলকাতা পাত্তা পায়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে এরকম ম্যাচ কি সমর্থকরা দেখতে চায়, দর্শকরা দেখতে চায়? এরকম ম্যাচ ক্রিকেটের জন্য ভালো না খারাপ সেটা পরের ব্যাপার, প্রথম প্রশ্ন দর্শকরা কি দেখতে চায়? দেখুন যারা, আমি একদম সহজ ভাষায় ব্যাপারটা বোঝাচ্ছি, আমার যারা এখন ভিডিওটা দেখছেন অনেক ধরনের অডিয়েন্স রয়েছে, কেউ সারাদিন ক্রিকেট নিয়ে থাকতে চান, তাদের জীবনের একটা বড় পার্ট ক্রিকেট, আবার কেউ হয়তো একটু ব্যস্ততার ফাঁকে ফাঁকে একটু ম্যাচ দেখেন, একটু একটা ভালো সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি উপভোগ করেন ইত্যাদি, ঠিক আছে? এবার দুরকম মানুষের ক্ষেত্রে ব্যাপারটা দুরকম। সহজ, আপনি যদি একজন হার্ডকোর ক্রিকেট সাপোর্টার হন, আপনার লাইফে ক্রিকেট আর কিচ্ছু নেই, আপনি একদম A to Z ক্রিকেটের খবর রাখেন, আপনি প্রত্যেকটা দলের খোঁজ খবর রাখেন, আপনি প্রত্যেকটা ম্যাচ দেখার চেষ্টা করেন, আপনি জানেন যে এবারে IPL এ কারা কারা সেঞ্চুরি করেছে, সেক্ষেত্রে আপনার এই ম্যাচগুলো হয়তো ভালো নাও লাগতে পারে, হয়তো একটু মনে হতে পারে যে ভাই কি হচ্ছে, রোজ রোজ এরকম দেখে কি হবে? ক্রিকেটটা তো শুধুমাত্র ব্যাটিং এর উপর নয়, ক্রিকেটে বোলিং বলেও কিছু আছে, এটা আমি অবশ্যই মানছি। আমারও মাঝে মাঝে আমি প্রত্যেকটা ম্যাচ দেখি, খোঁজ খবর রাখতে হয়, মানে ভিডিও বানানোর জন্য তো প্রত্যেকটা জিনিস দেখতে হয়, তাই না? সুতরাং আমারও মাঝে মাঝে মনে হয় যে ভাই কি হচ্ছে। আগের দিন হায়দ্রাবাদ ম্যাচে আমার অ্যাকচুয়ালি এটাই মনে হচ্ছিল যে ভাই আর কত, 287 তুলে দিচ্ছে, এবার কি 300 তুলবে? এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। কিন্তু আপনি যদি একজন সাধারণ মানুষ হন, যার ক্রিকেটটা শখ বা বিলাসিতা, একটু অবসর সময় দেখছেন, আপনার কাছে আসলেই ভালো লাগবে এবং ভালো লাগতে বাধ্য। স্বাভাবিক না, আপনি সারাদিনের ব্যস্ততার মাঝে যদি একটা এরকম সেঞ্চুরি দেখতে পান, এরকম 261 চেস হতে দেখতে পারেন, তাহলে ভালোই লাগবে। কিন্তু এবার প্রশ্ন এটা যে এটা কি ক্রিকেটের জন্য ভালো না খারাপ? ইতিমধ্যে তো PSL ভার্সেস IPL শুরু হয়ে গেছে ঝগড়া, বলা হচ্ছে যে এতদিন PSL কে নিয়ে ট্রোল করা হতো হাইওয়ে পিচ, এবার IPL তো দেখিয়ে দিয়েছে, হ্যাঁ IPL তো দেখিয়ে দিয়েছে যে আসল হাইওয়ে কাকে বলে। এবার এই জায়গাতে আপনি অবশ্যই বলতে পারেন যে কি হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে তো লাগছেই যে ভাই বোলাররা তো কিছু করুন। অনেকে অনেক কিছু রুলস রয়েছে সেগুলোকে বন্ধ করতে বলছেন, ইম্প্যাক্ট প্লেয়ার রুলস, যেটা ঠিক আছে আমি সব মানছি, কিন্তু কি বলুন তো, এই ধরনের পারফরমেন্স যতক্ষণ না পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিমটাকে বিপদে ফেলছে, মানে বুঝতে পারছেন কি বলতে চাইছি? এই IPL এ যে ব্যাটিংটা হচ্ছে, আমরা অভ্যস্ত হয়ে আছি 250, 60, 65, 70, 80 দেখতে, এক্সপেক্ট করছি 300 হবে, আমরা দেখছি 250 রান চেজ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো খুব ভালো চলছে। কিন্তু এটা যদি কোনোভাবে ভারতীয় দলকে T20 বিশ্বকাপের মঞ্চে বিপদে ফেলে, আমরা এক্সপেকটেশন নিয়ে বসে আছি যে বাহ আবার একটা 250 হবে, হঠাৎ করে 170 গিয়ে ভারত থেমে গেল, যেটাও T20-তে যথেষ্ট ভালো, সেটাও ডিফেন্ড করা যায়, এবং সেই সময় যদি আমাদের মনে হয় যে কি 250 তো উঠছে IPL-এ, সেখানে ভারত 170 আটকে আছে, সমস্যাটা তখন হবে, অডিয়েন্সের তখন দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। ব্যাপারটা কিন্তু আমাদের পুরোপুরি দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল। ক্রিকেট খেলা তো ক্রিকেটের মতন চলছে, কিন্তু আমরা কি দেখছি, আমরা কি অ্যাকচুয়ালি 250-এ অভ্যস্ত হয়ে পড়ছি? আজ T20, টেস্ট, ODI 3টে ফরম্যাট একসাথে চলে এবং অনেক ক্ষেত্রেই ঝামেলা হয়। আপনি যদি একটা অ্যাঙ্কার করে ইনিংস খেলেন, সেই জায়গাতে অনেকে বলবেন যে এটা টেস্ট ইনিংস খেলছে। আজ বিরাট কোহলি যে ইনিংসটা গতকাল খেলেছেন, সবাই বলছেন এই ধরনের ইনিংস চাই না, বড় বড় বিশেষজ্ঞরা তো T20 বিশ্বকাপের দল থেকে কোহলিকে বলছে বাদ দিয়ে দেওয়া হোক। হ্যাঁ, সুতরাং একটা ধারণা তৈরি হয়ে গেছে, আমাদের মধ্যে দৃষ্টিভঙ্গি চলে এসেছে যে T20 ক্রিকেটে এত রান উঠতে হবে। সুতরাং আজ থেকে 2 মাস পর ভারত যদি কোনোভাবে 170-এ গিয়ে থেমে যায়, ওয়েস্ট ইন্ডিজের পিছে যেটা খুবই ভালো স্কোর বলবো আমি, স্লো পিচে, সেই জায়গাতে দাঁড়িয়ে যদি কেউ বলেন যে IPL-এ এরা শুধু খেলতে পারে, তখন মুশকিল। আপনাদের কিন্তু বুঝতে হবে যে কে কিরকম ভাবে খেলছেন, কোন সিচুয়েশনে খেলছেন। আরো একটা কথা, ক্রিকেটের ক্ষতি করবে বলে কিছু হয় না। ক্রিকেট টেস্ট থেকে যখন ODI ফরম্যাট শুরু হলো বহু বছর আগে, 71 সাল, তখন আমরা কেউ জন্মাইনি। হ্যাঁ, যারা সেই সময় হয়তো
ওডিআই এর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, তারা হয়তো বিরক্তি প্রকাশ করছিলেন যে কি হচ্ছে ভাই, ক্রিকেটটা তো একটা মানে জেন্টিলম্যানস গেম, হ্যাঁ, এটা আভিজাত্য খেলা, যে 5 দিন ধরে হবে না, 50 ওভারের মধ্যে একদিন, 50 না 60 দিয়ে শুরু হয়েছিল, একদিনের মধ্যে খেলা শেষ হয়ে যাচ্ছে, এটা কি খেলা হচ্ছে ভাই? খেলা হবে তো টেস্ট। তারপরে টি-20 ক্রিকেট যখন এসেছিল তখন তো অনেকেই বলেছিলেন যে এটা কি হচ্ছে, 20 ওভারের আবার ম্যাচ হয় নাকি, এখন টি10 চলে এসেছে। সুতরাং একটা অডিয়েন্স, একটা মানে ধরুন আমাদের আগের জেনারেশন, তারা হয়তো টি-20 ক্রিকেটটা প্রথম দিকে মানিয়ে নিতে পারছে না, কিন্তু তারা বর্তমানে অভ্যস্ত, বর্তমানে সবাই আইপিএল এনজয় করে। সুতরাং ক্রিকেটের ক্ষতি হয় না, ক্রিকেটের মতন এগোবে। স্লো থেকে ওডিআই এলো, ওডিআই থেকে টি-20, এখন এত ফাস্ট, লোকের কাছে সময় নেই, লোকের কাছে আসলেই সময় নেই। লোকে 2-3টে ওভার দেখতে খুব পছন্দ করে, লোকে চান যে একটা সুপার ওভারই যেন ম্যাচের ফয়সলা হয়, এরকম ব্যাপার। ক্রিকেটের কিচ্ছু ক্ষতি হবে না, ক্ষতি হতে পারে প্লেয়ারদের, এবং ক্ষতি তখনই হবে যখন তারা সিচুয়েশন অনুযায়ী ব্যাপারটা মানিয়ে নিতে পারবে। একদম সিম্পল, ক্রিকেটের ক্ষতি বলে কিছু হয় না। ক্রিকেটারের ক্ষতি হতে পারে সে যদি সিচুয়েশন মানিয়ে নিতে না পারে। আমি সিম্পল এক্সাম্পল দিচ্ছি। আজ এই যে বাদ দিন জনি বেয়ারস্টো, তিনি তো আন্তর্জাতিক ক্রিকেট খেলেন, তাই তো? আজ জনি বেয়ারস্টো যে সেঞ্চুরিটা করলেন টি-20 বিশ্বকাপের মঞ্চে, তিনি যদি এই অ্যাপ্রোচে ব্যাটিং করতে চান তাহলে অবশ্যই ক্ষতি, তিনি পারবেন না ওয়েস্ট ইন্ডিজে, তাকে সেই সিচুয়েশন অনুযায়ী খেলতে হবে। কিছু অডিয়েন্স বুঝবে, কিছু বুঝবে না, সেটা তার কোনো দায় নেই, তাকে তার মতন করে খেলতে হবে, সিচুয়েশন অনুযায়ী খেলতে হবে, দ্যাটস ইট। পিচ অনুযায়ী খেলতে হবে, কেমন পরিস্থিতি সেই অনুযায়ী খেলতে হবে। আজ তোমার কাছে 262 টার্গেট ছিল, আজ তোমার কাছে সেরকম পিচ ছিল, আজ তোমার কাছে খুব ভালো একটা ফর্ম ছিল, তুমি ম্যাচ জিতে এসেছো, সিম্পল। এই যে যারা বলছেন যে পিচ হাইওয়ে হয়ে গেছে, হ্যাঁ এটা ঠিক আছে, এটা আমি মানছি যে অল ওভার এবারের পিচ ব্যাটিং এর জন্য খুবই পারফেক্ট, ব্যাটিং এর জন্য খুবই পারফেক্ট। মানে এই পিচে আপনি অত সহজে আউট হতে পারবেন না যদি আপনি ভুলবার শট মারে, যদি না বোলার অতিরিক্ত কিছু করে দেখায়, তাই তো? এবার আপনি আজ থেকে 10 বছর আগে চলে যান, সিম্পল, আজ থেকে আপনি 10 বছর আগে চলে যান। সুরেশ রায়না যে ইনিংসটা খেলেছিলেন পাঞ্জাবের বিপক্ষে কোয়ালিফায়ার রাউন্ডে, 25 বলে 87, 10 বছর আগে দাঁড়িয়ে 25 বলে 87 একেবারে অসম্ভব টাইপের ছিল। সুরেশ রায়না কোনোদিনও ক্রিস গেইল ছিলেন না, গেইলের থেকে আপনি তাও মানতে পারেন যে না গেইল 30 বলে সেঞ্চুরি, ঠিক আছে। সেই সময় আপনি সুরেশ রায়না থেকে 25 বলে 87 রানের একটা ইনিংস দেখেছিলেন। সেদিনের পিচ কি হাইওয়ে ছিল? ছিল না। সেদিনের বোলিং কি খুব খারাপ হচ্ছিল? হ্যাঁ, এটাই হলো আসল ব্যাপার। এবং সেদিন বোলিং খারাপ হচ্ছিল থেকে বড় কথা রায়না ভালো ফর্মে ছিলেন এবং তার কাছে একটা টার্গেট ছিল। সুতরাং এটাই ক্রিকেটারদের বৈশিষ্ট্য। আপনি হাইওয়েকে দায়ী করতে পারেন, আপনি বলতেই পারেন যে এবারে তো ম্যাক্সিমাম ম্যাচ এরকম হচ্ছে, বলতেই পারেন যে রায়নার ওই 87 কতগুলো এরকম ইনিংস এসেছিল 2014 সালে, অবশ্যই অবশ্যই। কিন্তু এটাও মাথায় রাখতে হবে রায়না সেদিন যে ইনিংসটা খেলেছিলেন সেটা সিচুয়েশন অনুযায়ী। রায়না কোনোদিনও 25 বলে 87 রানের ইনিংস খেলবেন না যখন তিনি প্রথমে ব্যাটিং করতে আসবেন। রায়না কোনোদিনও 25 বলে 87 রানের ইনিংস খেলবেন না যদি টার্গেট 150 থেকে 170 এর মধ্যে হয়। সিম্পল, সিচুয়েশন অনুযায়ী এটাকে বলা হয় খেলা। বড় বড় ক্রিকেটার যারা সবাই সেটা খেলতে পারেন এবং এটাও ঠিক, এতে ক্রিকেটের কোনো ক্ষতি হয় না। ক্রিকেটের মতন এগিয়ে যাবে, একদম সিম্পল কথা, ক্রিকেটের মতন এগিয়ে যাবে, জাস্ট সময় বদলে যাবে। টি-20 চলছে, আর মাত্র 5 থেকে 6 বছর টি-20 ক্রিকেট পুরো গ্রাস করবে। টেস্টের সিচুয়েশন কি হবে আমি জানি না, আশা করি ঠিক জায়গাতেই থাকবে, আশা করি। টি-10 ক্রিকেটও চলে এসেছে, ভারত তো এখনো টি-10 কে দমিয়ে রেখেছে। আমি আবারও বলছি, ভারতীয় ক্রিকেট, বিসিসিআই টি-10 ক্রিকেটটাকে এখনো আসতে দেয়নি। ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড এরা যদি টি-10 কে কোনোভাবে আসতে দেয় বা অ্যালাউ করে, ক্রিকেটের একটা নতুন ফরম্যাট চলে আসছে খুব তাড়াতাড়ি। এবং ক্রিকেট এভাবেই এগোবে, কারণ মানুষের হাতে সময় নেই, পাতি কথা। এবং যেহেতু সময় নেই, মানুষ অ্যাকচুয়ালি এই ধরনের ইনিংস দেখতে চায়, এটা হলো আসল ব্যাপার, আলটিমেট ব্যাপার। সুতরাং ক্রিকেট নষ্ট হচ্ছে নাকি ক্রিকেটাররা এই বিষয়ে মানে এই হাইওয়ে পিচে একটু ওভার কনফিডেন্ট হয়ে পড়ছেন, সেটা নিয়ে আলোচনা তো অবশ্যই হবে। কিন্তু আপনি যদি সিচুয়েশন কাজে লাগাতে পারেন তাহলে আপনার মধ্যে এই জিনিসগুলো ওভার কনফিডেন্ট রূপে আসবে বলে আমার অন্তত মনে হয়। বড় বড় ক্রিকেটার যারা, তারা সব ক্ষেত্রে সিচুয়েশন অনুযায়ী খেলে। এবি ডেভিলিয়ার্সের একটা বিশাল বড় উদাহরণ রয়েছে। এবি ডেভিলিয়ার্স, যিনি ওডিআই ক্রিকেটে 60 বলে 150 রান করার ক্ষমতা রাখেন, সে এবি ডেভিলিয়ার্স 300টা বল খেলার পর একটা হাফ সেঞ্চুরি করেও যেতে পারে, টেস্টের কথা বলছি। এটা হলো এবি ডেভিলিয়ার্স, এটাই হলো সিচুয়েশন। বড় প্লেয়ারের তো এটাই ব্যাপার, সবাই বড় প্লেয়ার হতে পারে না, কেউ কেউ ওভার কনফিডেন্সে ভোগে। অনেকেই আছেন যারা হয়তো এবারে আইপিএলে এত বড় মানে এত ভালো ইনিংস কিছু এসেছে, এত বিধ্বংসী শট খেলেছেন, সেটাতেই হয়তো একটু হারিয়ে যাবেন, পরে যখন এরকম পিচ তারা পাবেন না অ্যাকচুয়ালি তারা হারিয়ে যাবেন। অবশ্যই আছে, অনেকেই উদাহরণ রয়েছে এরকম, অতীতেও দেখেছি। ফ্ল্যাট পিচে অনেকে ভালো, অনেক বোলার রয়েছেন যারা ফ্ল্যাট পিচে কিছুই করতে পারেন না, তারাই টার্নিং পিচে একদম মানে মুরলীধারণ হয়ে ওঠেন, এরকম প্রচুর উদাহরণ রয়েছে। সুতরাং বড় প্লেয়ার একেই বলে, এবং এই কারণেই তো বাছা বাছা কিছু প্লেয়ার যাদেরকে ফ্যাব 4 তকমা দেওয়া হয়, যাদেরকে গ্রেটেস্ট বলা হয়, যারা র্যাঙ্কিং এ টপে থাকে।
দ্যাটস ইট। আমি এই ব্যাপারে এইটা বলতে চাই। তবে আমি নিজেও স্বীকার করছি, হাজারবার স্বীকার করবো যে আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে প্রত্যেক দিন যেহেতু ক্রিকেট ম্যাচ দেখি, আমার ওরকম 2-3 ওভারের জন্য ক্রিকেট দেখতে বসলাম, একটা সেঞ্চুরি দেখতে বসলাম এমনটা নয়। সুতরাং এই এত রান চেস এগুলো একটু বেশি বাড়াবাড়ি লাগছে, এটা ফ্যাক্ট। কিন্তু যে রানগুলো চেস হচ্ছে সেটাও বিশাল বড়। এমন নয় যে আমি এনজয় করছি না, আবারও বলছি, এমন নয় আমি এনজয় করছি না, আমি হাজারবার এনজয় করছি। এই যে 262 চেস হলো, আপনি একজন বোকা মানুষ হবেন যদি আপনি এই ম্যাচটা উপভোগ না করেন। সিম্পল, আপনি আসলেই বোকা মানুষ এবং আপনার মধ্যে কোনো কৌতুক নেই, কোনো হাস্যরস নেই, কিচ্ছু নেই। আপনি একজন বোকা মানুষ যদি আপনি এই ম্যাচটা উপভোগ না করেন। কিন্তু সাথে এটাও অবশ্যই মাথায় রাখতে হবে যে এই যে ম্যাচগুলো হচ্ছে সেটা কি রোজ রোজ ভালো লাগছে, বা রোজ রোজ কি এই জিনিসগুলো ভালো লাগে? এটা হলো না, ভালো লাগছে না, কিছু ক্ষেত্রে লাগছে না, এবার কি করা যায়। যাই হোক, বাট সেরা ম্যাচ হলো। এবার যদি ম্যাচের প্রসঙ্গে আসি শুরু থেকে শেষ পর্যন্ত, এক কথায় কলকাতা কোথায় ম্যাচ হারলো? উত্তর বোলিং। তারা কিচ্ছু করতে পারেনি আজকে বল হাতে, তারা দাঁড়াতেই পারেনি পাঞ্জাবের সামনে। অনেক কিছু বলা যেতে পারে যে কলকাতায় যে 261 তুলেছে, আপনি স্বীকার করবেন তো কলকাতা 261 জায়গায় 280 অব্দি উঠতে পারতো? স্বীকার করবেন। ঠিকঠাক ব্যাটিং হয়নি লাস্টের দিকে, যেভাবে শুরু করেছিলেন সল্ট এবং নারিন আরো বেটার হতে পারতো, স্বীকার করবেন। সেটাকেও আমি বাদ দিচ্ছি, সেটাকে আমি বাদ দিচ্ছি। আপনি যদি 261 করার পরও এরকম ভাবে হেরে যান, তাহলে আপনাকে বোলিংটাই দায়ী করতে হয়। আমি মানছি আরো 20 রান ব্যাটে আসতে পারতো, ব্যাটিং এর সময় আরো 20 উঠতে পারতো, কিন্তু সেটা হয়নি, সিম্পল। তাহলে কলকাতার সমস্যা হচ্ছে বোলিং। বোলিং এর কথাতে আসি, তার আগে একটু ব্যাটিং নিয়ে আলোচনা করি। কোন জায়গাতে কলকাতা আরো 20 রান তুলতে পারতো? সবাই এগ্রি করবেন। 3 নম্বরে আজকে নামানো হলো ভেঙ্কটেশ আয়ারকে। দেখুন, কেকেআরের সমর্থকরাই অনেকদিন ধরে একটা দাবি জানাচ্ছেন, আমি কেকেআরের ফেসবুক পেজে নিয়মিত দেখছি, যে ভেঙ্কটেশ আয়ারকে যে খেলাচ্ছ তোমরা, ভেঙ্কটেশ আয়ারের জায়গাটা কোথায়? সিম্পল, মানে একদম ভ্যালিড প্রশ্ন, ভেঙ্কটেশ আয়ারের জায়গাটা কোথায়? এই কেকেআর দলে ভেঙ্কটেশ আয়ারের জায়গাটা কোথায়? তিনি একজন ওপেনার, মূলত তিনি ওপেনিং করেছেন। আমি মানছি যে ঠিক আছে তাদের দুজন সেট ওপেনার রয়েছে, তাহলে 3 নাম্বার ঠিক আছে। কিন্তু 3 নম্বরে আবার কলকাতা নিয়ে এলো অঙ্কুরিশ রঘুবংশীকে, যিনি দারুণ খেললেন 3 নম্বরে। 4 নম্বরে তো শ্রেয়াস রয়েছেন, যিনি আবার 3 নম্বরের প্লেয়ার, চাইলেও তাকে 3 নম্বরে খেলানো যাচ্ছে না, তিনি 4-এ আসছেন। তারপরে 5, 6, 7 ওইদিকে তো রিঙ্কু রাসেল, ওরা চলেই আসছেন, কারণ কলকাতা খুব ভালো শুরু করছে। রোজ রোজ কলকাতার পাওয়ার প্লেতে 2-3টে উইকেট পড়ে যাচ্ছে না যে রাসেলকে ইচ্ছে করে পরে রেখে দিতে হচ্ছে। রাসেল আসতেন, তাড়াতাড়ি আসতেন, আজকেও রাসেল 4 নম্বরে চলে এলেন। তাহলে প্রশ্ন হচ্ছে ভেঙ্কটেশ আয়ারের জায়গাটা কোথায়? একজন ওপেনার বা 3 নম্বরের প্লেয়ার যিনি নিয়মিত খেলেছেন কেকেআরে, তিনি কোথায় খেলবেন? এবং আমরা একাধিক ম্যাচে দেখছি তাকে 5, 6, 7 বিভিন্ন জায়গায় তাকে নামানো। সুতরাং কলকাতার কাছে প্রপার ভেঙ্কটেশ আয়ারের জায়গা নেই। অনেক কলকাতা সাপোর্টারই বলছিলেন তাহলে মনীষ পান্ডেকে খেলানো হোক, অভিজ্ঞতা আছে একজন, মানে মনীষ পান্ডে তার ওরকম ধুমধারাক্কা মারেন না, দরকারে অ্যাঙ্কারের রোল পালন করতে পারেন যদি একান্তই খেলাতে হয়। কারণ ভেঙ্কটেশ এই বাকি ব্যাটারদের মাঝে একদম মানে চ্যাপটা হয়ে যাচ্ছেন, কোথায় খেলবেন, কিভাবে খেলবেন, তার কি সিচুয়েশনে খেলবেন, তার দায়িত্বটা কি তিনি নিজেও জানেন না। এবং ভেঙ্কটেশ আয়ার ওরকম প্লেয়ার নন যাকে যে কোনো জায়গাতে ফিট করলেই সে একদম মানে ধামাকা দিয়ে বেরিয়ে আসবে, সেরকম নন। সুতরাং ভেঙ্কটেশ আয়ারের মানে জায়গাটা নিয়ে প্রশ্ন রয়েছে। এবং আজকে যেটা করা হলো, দেখুন ভেঙ্কি 23 বলে 39 রান 170 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, ভালো ভালো, আমি কোনোভাবে বলছি না তার ইনিংসটা খারাপ। কিন্তু আপনি ভেঙ্কিকে নামাতে গিয়ে আপনি আজকে স্যাক্রিফাইস করলেন অঙ্কুরিশ রঘুবংশীকে। এই জায়গাতে একটু প্রশ্ন উঠতে পারে যে কেন? অঙ্কুরিশ রঘুবংশী তো ভালো খেলছিলেন, এবারে আইপিএল 160-এর উপর স্ট্রাইক রেট নিয়ে তিনি ব্যাটিং করেছেন, তাহলে অঙ্কুরিশ রঘুবংশীকে কেন মানে নামানো হলো না? এবার এই জায়গাতে কিছু মানুষ বলতে পারেন যে ডানহাতি বাহাতি একটা কম্বিনেশন চেয়েছিল কেকেআর, এবং সারাক্ষণই তো তাই মনে হলো। যখন শ্রেয়াস আয়ার নামলেন ভেঙ্কির সাথে পার্টনারশিপ করতে, রিঙ্কু থাকা সত্ত্বেও পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ডানহাতি বাহাতি তারা চাইছে, ঠিক আছে। কিন্তু যে অঙ্কুরিশ ভালো ফর্মে রয়েছেন, সেই অঙ্কুরিশ রঘুবংশী আজকে ব্যাট হাতেই নামলেন না। এটা একটু মিস প্ল্যানিং হয়েছে বলে আমার মনে হয়, এবং তার একটাই কারণ যে ভেঙ্কটেশ আয়ার নিয়মিত খেলছে, তাকে সেট করতে চাইছে। কেকেআরও যেন এই মুহূর্তে মনে করছে যে না, ভেঙ্কটেশ আয়ার একটা মানে একদিন অন্তত ব্যাটিং করতে নামা ঠিকঠাক ডিজার্ভ করে। আগের দিন আরসিবির বিপক্ষে নেমেছিলেন, কিন্তু তার নিজস্ব জায়গাটাই যেন হারিয়ে যাচ্ছে। সেই জায়গাতে ভেঙ্কিও একটু চাপে পড়ে গেছে, রোজ রোজ যেখানে খুশি নামালে যে কোনো জায়গাতে তিনি ভালো খেলবেন এমনটা কিন্তু সম্ভব নয়। যাই হোক, সুতরাং ব্যাটিং অর্ডারটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট হচ্ছে, ঠিক আছে। কিন্তু ওই যে শ্রেয়াস এবং ভেঙ্কি শেষ দিকে খুব ভালো খেলেছে। শ্রেয়াস তো 280 স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করে গেলেন, কিন্তু যখন শুরুর দিকে তারা 5-6টা বল পরপর সিঙ্গেল নিচ্ছিলেন, ওই জায়গাতে দাঁড়িয়ে একটু মনে হচ্ছে যেন হলো না ঠিকঠাক, আর একটু বেটার হতে পারতো। বাট যাই হোক, 261 জায়গায় 275 উঠতে পারতো, বাট যতটা করা যায় করেছে কলকাতা। ব্যাট হাতে আমি কলকাতা থেকে এর চেয়ে বেশি রান এক্সপেক্ট করছিও না, কেনই বা করবো?
আপনি 260 করার পর তো আশা রাখতেই পারেন যে দল জিতবে। আজ থেকে 1 বছর আগেও 260 করা মানে তুমি 99% জিতছো। 260 চেস ইম্পসিবল। কত বছরই যেটা সাউথ আফ্রিকা করে দেখিয়েছে, তার আগে পর্যন্ত সেটা ইম্পসিবল ছিল। কি 260 রান করার পর কে হারে? কেউ হারে না। ওডিআইতে 260 করে লোকে জিতে যায়, তা টি-20তে 260 আবার কি ব্যাপার? সুতরাং কলকাতার ব্যাটিং খুব ভালো হয়েছে। কি খারাপ? কি কিচ্ছু খারাপ হয়নি। তারপরে পাঞ্জাবের ব্যাটিং। এবার দু একটা প্রশ্ন যদি করা হয় যে মিচেল স্টার্ক এবং দুষ্মন্ত চামিরা কে বেটার? আজকে তো বলা হলো স্টার্কের আঙুলে কি একটা কেটে গেছে, আগের দিন থেকে শুনছিলাম। এবার এই জায়গাতে অনেকে বলতে পারে এটা ট্যাকটিক্যাল মুভ, তারাই তাকে বসাতে চেয়েছে, কিন্তু সেটা তারা প্রকাশ্যে আনবো না। লোকে বলবে যে 25 কোটি টাকা দিয়ে এমন প্লেয়ার কিনেছো যে তোমাকে বসাতে হচ্ছে, ইস খুব বাজে অকশন গেছে। লোকে বলতেই পারে, বলবে, ট্রোল করার মতন হাজারটা লোক করেছে। সুতরাং হতেই পারে ট্যাকটিক্যাল মুভ, আবার হতেও পারে যে আসলেই স্টার্কের আঙুলে চোট লেগেছে। এবার যাই হোক, স্টার্কে যে আজকে বসানো হয়েছে তাতে কারুরই কমপ্লেন নেই। দুষ্মন্ত চামিরা যিনি এলেন তিনি কি স্টার্কের চেয়ে বেটার বোলিং করলেন? এটাই হচ্ছে প্রশ্ন। কি মনে হচ্ছে আপনাদের, স্টার্ক নাকি দুষ্মন্ত চামিরা? পরের ম্যাচে যদি স্টার্ক ফিট হয়ে যান, তার যে সো কল্ড আঙুলের চোট লেগেছে সেটা যদি সেরে ওঠে, তাহলে স্টার্ক নাকি চামিরা কে? চামিরা আজ 3 ওভারে বোলিং করে দিলেন 48 রান। চামিরাকে দায়ী করার কিছুই নেই, কিছুই ছিল না তার কাছে, কিছুই ছিল না। এই জায়গাতে দাঁড়িয়ে আপনি কাকে দায়ী করবেন? কলকাতায় যে আজকে হেরে গেল, কাকে দায়ী করবেন? পিচ, কলকাতার পিচ এরকম তো শুরু থেকেই আছে। কলকাতা জানে যে এরকম পিচেই খেলতে হবে, এমন নয় যে একেবারে আনএক্সপেক্টেড, সেরকম তো কিছু না। কলকাতা জানে এই পিচেই খেলতে হবে। বাট ঠিক আছে, দুষ্মন্ত চামিরা 3 ওভারে 48, মিচেল স্টার্ক থাকলেই যে 3 ওভারে 18 রান দিয়ে 3টে উইকেট তুলতেন এমন ভরসাটা অন্তত আমি পাচ্ছি না। হ্যাঁ, তিনি ভালো বোলার, অবশ্যই ভালো বোলার, কিন্তু তার ফর্ম, এই মিচেল স্টার্ক খুব কার্যকরী হতেন এমনটা আমার অন্তত মনে হয় না। যাই হোক, হর্ষিত রানা একটু এক্সপেন্সিভ, বাট হর্ষিত ভালো বোলিং করেছেন। অনুকূল রয়কে আজকে নিয়ে আসা হয়েছিল, একটু প্ল্যানিং ছিল যে যেহেতু প্রভ সিমরান এবং তার সাথে জনি বেয়ারস্টো ব্যাটিং করছেন, চলো ডানহাতি ব্যাটারদের সামনে একটু বাহাতি স্পিনার অনুকূল রয়কে নামিয়ে দেওয়া যাক। ঠিক আছে, কলকাতার প্ল্যানিং খুবই ভালো ছিল। সুয়াস শর্মাকে আনা যেতে পারতো, বাট সুয়াস যে খুবই ভালো বোলিং করেছিলেন এমনটা নয়, স্পিন দিয়ে আটকানো যেত, এবং অনুকূল রায় খুব ভালো অপশন ছিলেন বাহাতি স্পিনার হিসেবে। বৈভব অরোরাকেও আনা যেতে পারতো, কিন্তু সেই তো একই পেসার হয়ে যাবে। পেসারদের বোলিং ফিগার দেখুন, কেউই কিচ্ছু করতে পারেননি। নারিন একা লড়ে গেছেন অফ স্পিনার। সুতরাং কলকাতার বোলিং জাস্ট মানে কিছু পারেনি তারা করতে, তারা কোনো উত্তরই ছিল না তাদের কাছে। সেম ম্যাচটা আমি চেন্নাইয়ের বিপক্ষেও দেখেছিলাম, তাদের কাছে কোনো উত্তর ছিল না যে কিভাবে ম্যাচটা জিততে হয়। আজকে কেকেআরের বোলিং জাস্ট দিশেহারা হয়ে গেছিল। তার কারণ জনি বেয়ারস্টো, প্রভ সিমরান এবং শশাঙ্ক। একটা স্যালুট জানাই শশাঙ্ক এবং প্রভ সিমরানকে, স্যালুট। বেয়ারস্টো তো ইন্টারন্যাশনাল ক্রিকেটার, বেয়ারস্টো তো এরকম ইনিংস খেলবেন সবাই চায়, তাই না? তাও তিনি অফ ফর্মে ছিলেন, কিন্তু প্রভ সিমরান এবং শশাঙ্ক আরো একটা স্যালুট। দুটো আনক্যাপড ক্রিকেটার এই 262 টার্গেট সেই রান চেস করতে অন্তত 50% ভূমিকা তো নিয়েছে দুজনে মিলে, তার চেয়ে বেশি। প্রশংসা করতেই হয়। শশাঙ্ককে নিয়ে তো 1000বার বলেছি, সেই প্লেয়ার যাকে প্রীতি জিন্টা বলেছিলেন একে আমার চাই না, আমরা অন্য শশাঙ্ককে চাই, সেই শশাঙ্ক কি খেলছেন। এটাকে বলে না জবাব দেওয়া, এটাকে বলে জবাব দেওয়া। শশাঙ্ককে যেদিন তারা কিনেছিল, একটা ছোট্ট টুইট বলি, শশাঙ্ককে যেদিন তারা কিনেছিল, প্রথমে তো ওই ঝামেলাটা হয়েছিল যে প্রীতি জিন্টা বলেছিলেন, প্রীতি জিন্টা এবং তার সাথে যারা ছিলেন নেসওয়াদিয়া, তারা বলেছিলেন যে না, নেব না। তারপরে যিনি অকশন করছিলেন তিনি বললেন যে না, হবে না। তারপরে ঠিক আছে, মোটামুটি হলো। তারা বুঝতে পারলো যে তারা ভুল করেছে, তারা ইমিডিয়েট একটা টুইটও করে দিল, এবং তারা ক্ল্যারিফাইও করলো ব্যাপারটা যে না, আমরা একেই চেয়েছিলাম, আমাদের একটা কনফিউশন হয়েছিল, মিসকমিউনিকেশন হয়েছিল, তাই আমরা ভুল করেছি। তারা একটা খুব ভালো মেকআপ দিল। সেই টুইটটা শেয়ার করেছিলেন শশাঙ্ক নিয়ে, একদম মানে জাস্ট ইটস ওকে। তাকে নিয়ে এত চর্চা হচ্ছে এবং অনেকে ভাবতে পারেন যে শশাঙ্কের খারাপ লেগেছে, তিনি জাস্ট একটা ফর্মালিটি করে একটা টুইট শেয়ার করে বলেছিলেন ঠিক আছে, খেলতে আগ্রহী, মানে খেলতে আমি তাকিয়ে আছি সামনে। এটা জাস্ট একটা মান রক্ষা ছিল। এই জায়গাতে দাঁড়িয়ে আপনার ইগো হার্ট হবেই। আপনার ইগো এই জায়গাতে হার্ট হতে বাধ্য। আপনি যদি একজন ক্রিকেটার হন, আপনি যদি নিজের উপর সেই কনফিডেন্স থাকে, আপনার যদি সেই কনফিডেন্স আমি খেলতে পারি, আমি ওই পাড়ার ক্রিকেটার নই, গালি ক্রিকেটার নই যে বোলার বল করতে এসে আমাকে আউট করার চেষ্টা করে না, আমাকে খেলিয়ে রাখার চেষ্টা করে কারণ আমি ব্যাটিং করতে পারি না, আমি সেরকম প্লেয়ার নই। একটা ইগো হার্ট হয় সবারই, তার একটা ইগো হার্ট হয়েছিল, আমি বিশ্বাস করি।
এবার ক্রিকেটারও তো প্রফেশনাল হন, অনেকে বলতে পারে যে এইগুলোতে রিয়াক্ট করে যদি কেউ তার খেলাই ভুলে যায়, কিন্তু কিছু কিছু তো একটা তো ইগো থাকে, যে সবার সামনে তোমাকে বলা হয়েছে, তোমাকে চাওয়া হয় না, একটা ইগো থাকে। সেই ইগোর লড়াইতে এর চেয়ে ভালো জেতা আর সম্ভবই নয়। কি খেললেন শশাঙ্ক, ওফ! 28 বলে 68, 2 4, 8 6। আমি আবারও বলছি, আপনি পিচের কথা বলতেই পারেন, আপনি বলতেই পারেন এটা হাইওয়ে পিচ, কিন্তু যে বলটা তিনি ফুলটসে ছক্কা মারলেন, সেরা সেরা। এর জন্য পিচকে লাগতে হয় না, এর জন্য আপনার টেকনিক লাগে। আপনার কাছে একটা ক্লিয়ার ভিশন ছিল যে আমি সুনীল নারায়ণকে মারবো না। তিনি পরিষ্কার বলে গেলেন ম্যাচ শুরুর পরে যে বল খুব ভালো ব্যাটে আসছিল, বাউন্স ছিল, সুনীল নারায়ণ ভালো বোলিং করছিলেন, আমাদের টার্গেট এটাই ছিল সুনীল নারায়ণকে মারবো না, সিম্পল। সেই জায়গাতে দাঁড়িয়ে প্রভ সিমরান 20 বলে 54, রান আউটটা হয়েছিল যখন আমার সুরেশ রায়নাকেই মনে পড়ছিল, তার ওই 25 বলে 87, যে ইস রায়নাও তো এরকম একটা দারুণ রান চেস করতে নেমে শুরুতেই পাওয়ার প্লেতেই এরকম দারুণ খেলে দিয়েছিলেন, কিন্তু রান আউট হয়ে ফিরতে হয়েছিল। আজকেও কি সেম জিনিস হবে? প্রভ সিমরান রান আউট এবং পাঞ্জাব হেরে যাবে? কারণ প্রভ সিমরান শুরু যেভাবে করেছিলেন অনেকে ওখানেই হাল ছেড়ে দিয়েছিলেন। এটা কিন্তু সেই সময় নয় যখন এরকম একটা ভালো শুরু করার পরও লোকে আশা নিয়ে বসে থাকবে। লোকে অ্যাকচুয়ালি বুঝেছিল যে না, রান চেস হতে পারে, এবং প্রভ সিমরান যেভাবে শুরু করেছিলেন তার সাথে বেয়ারস্টো ঠিক টাইম বেয়ারস্টো কিন্তু ঠিক টাইমে ফর্মে ফিরে এসেছেন। সামনে টি20 বিশ্বকাপের টিম সিলেকশন ইংল্যান্ডের, এবং আপনি যদি ইংল্যান্ডের টিমটা দেখেন, সল্ট রয়েছেন, বাটলার রয়েছেন, উইল জ্যাক্স রয়েছেন, এই যারা টপ অর্ডারের ব্যাটার এরা কিন্তু ইতিমধ্যে রয়েছে। ইভেন এমনও আমরা দেখেছি গত বছর যে বাটলার নিজেকে একটু নামিয়ে এনেছেন মিডিল অর্ডারে, 3 নাম্বার, কখনো 4, কখনো 5, তিনি মিডিল অর্ডারে ব্যাটিং করেছেন, কারণ এই মুহূর্তে ইংল্যান্ডের টপ অর্ডারে একাধিক ব্যাটার রয়েছে। সুতরাং বেয়ারস্টো কিন্তু জানেন যে এমনিতে এতদিন চোট পেয়েছিলেন, গতবারে টি20 বিশ্বকাপ খেলেননি। বেয়ারস্টো জানেন যে না, এবারে টিমে যদি জায়গা করে নিতে আমাকে ভালো খেলতে হবে, এবং ঠিক সময়, এর চেয়ে পারফেক্ট টাইমিং আর হয়তো হতো না। 48 বলে 108, এবং কি খেলেছেন। তাও আমি বেয়ারস্টোকে ভুলে যান, বেয়ারস্টো ভালো খেলেছেন, ভুলে যান। শশাঙ্ক এক একটা শট, এক একটা পুল শট, ওফ! বেয়ারস্টো যে 105 মিটার ছক্কাটা মারেন ওটা যতটা ভালো, শশাঙ্ক এক একটা বল যেভাবে মারছিলেন, ইংলিশে বারবার এই একটাই কথা কার্নেজ বলা হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি কার্নেজই ছিল। রাইলি রুসো 16 বলে 26। একটা ছোট্ট তথ্য দিই আপনাদের। এই যে লাস্ট যে মানে হাইয়েস্ট রান চেসের যে ম্যাচটা ছিল টি20 ক্রিকেটে, সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের দেওয়া এরকম 259 না কত চেস করে দিয়েছিল, সেই ম্যাচেও রাইলি রুসো খেলেছিলেন, এবং সেই ম্যাচেও তিনি বড় রান করতে পারেননি। আজকেও সেম। রাইলি রুসো প্রাউড ফিল করবেন যেদিনই আমি একটু তাড়াতাড়ি আউট হয়ে যাই, টিম এরকম একটা বিশাল রান চেস করে দেয়। রাইলি রুসো ভালো খেলেছে, 16 বলে 26, 2 ছক্কা ছিল তার মধ্যে। কি খেললো পাঞ্জাব, সেরা। কেকেআর লাস্ট ওভারে বাধ্য হয়ে রহমানদীপ সিংকে বোলিং করতে আনলো, কারণ তারা জানে ম্যাচ হেরে গেছি। কেকেআর এর ভুল ত্রুটি বা ট্রোল সমালোচনা করার মতন কিছু নেই। এই জায়গাটা তো বুঝতেই পারছেন যে পাঞ্জাব জাস্ট বেরিয়ে গেছে, পাঞ্জাব জাস্ট এক্সপ্রেস ট্রেন হয়ে না বেরিয়ে গেছে। কলকাতা নাইট রাইডার্স আজকে এত ভালো খেলার পরও যেন এক্সপ্রেস ট্রেনের কাছে আর কিছু না। অ্যাকচুয়ালি কলকাতা নাইট রাইডার্স আজকে এক্সপ্রেস ট্রেনের মতনই ছুটেছে, কিন্তু ওই পাঞ্জাব কিংস তারা একেবারে বুলেট ট্রেন হয়ে বেরিয়ে গেছে। এটাই সিম্পল। আজকে কেউই মালগাড়ি ছিল না, কেউই লোকাল ট্রেন ছিল না, কলকাতা এক্সপ্রেস ট্রেনের মতনই ছুটেছে 261, কিন্তু এরা জাস্ট বুলেট ট্রেন হয়ে কলকাতাকে জাস্ট ছাড়িয়ে দিয়ে বেরিয়ে গেল। দারুণ সেরা ম্যাচ দেখলাম একটা। হয়তো ওই হাড্ডাহাড্ডি উত্তেজনা ছিল না, বাট এরকম ম্যাচ, ও দারুণ। এরকম ম্যাচ অপেক্ষা করুন, তৈরি থাকুন। এবার ঘুরে ফিরে ওই লাস্টে ওই কথাটা দিয়ে আমি শেষ করছি যে এই যে ম্যাচগুলো দেখছি আমরা, ব্যাটারদের জন্য সব কিছু আছে, বোলারদের জন্য কিছু নেই, কিন্তু কলা, এটা কতদিন চলবে, এবং এটা কি শুধুমাত্র আইপিএলই সীমাবদ্ধ নাকি ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটও আসতে চলেছে? একটা সহজ জিনিস বলি আপনাদের, দেখুন তার আগে একটা কথা বলে দিই, ব্যাটারদের জন্য সবকিছু, বোলারদের জন্য কিচ্ছু নেই এমনটাও কিন্তু আমি এগ্রি করবো না। বোলারদের সুবিধার জন্য বর্তমানে ওই ওয়াইড যে মানে আম্পায়ার যদি ভুল সিদ্ধান্ত দেন, ওয়াইডের জন্য তুমি একটা রিভিউ নিতে পারবে, এই ব্যাপারটা এসেছে। এটা বোলাররা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে লাভবান হন, রাইট? এটা বোলারদের জন্য রয়েছে। আর একটা জিনিস রয়েছে, সেটা হলো 2 বাউন্সার। ওভারে তুমি 2 বাউন্সার দিতে পারবে।
এবার ওভারে দুটো বাউন্সার এইরকম পিচ থাকলে খুব একটা কাজে আসেও না, বাট স্টিল কেউ কেউ তো কাজে লাগিয়েছে। সুতরাং বোলারদের জন্য কিচ্ছু নেই এমনটা আমি মানি না, আছে, কিন্তু পিচটাও মাঝে মাঝে সাহায্য করতে হয়, পিচ থেকেও কিছুটা সাহায্য পাওয়া যেতে পারে, সেটা নেই, সেটা আমি মানছি। এবার তাহলে সবশেষে যেটা প্রশ্ন, যে ক্রিকেট কি এই পথেই চলছে? আজ থেকে 5 বছর পর কি আমরা নিয়মিত এরকম 250, 60, 70 চেজ হতে দেখবো? আমরা কি খুব তাড়াতাড়ি টি-20 ক্রিকেটে 300 একদম জল ভাতে হয়ে যাবে? সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের যে সিরিজটার কথা বললাম, এই যে হাইওয়ে নিয়ে কথা হচ্ছে, আমি একটু আপনাদের সার্চ করে বলি। সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 2023 সালে যে টি-20 সিরিজটা হয়েছিল, আপনি এখানে ভারত বা পাকিস্তানের পিচকে দায়ী করতে পারবেন না, যাদের হাইওয়ে পিচ একটা তো বদনাম রয়েছে, তাই না? তো ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার মধ্যে যে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার মধ্যে যে টি-20 ম্যাচগুলো হয়েছিল, প্রথম টি-20তে একটা খুব সুন্দর, মানে 131-8, খুব সুন্দর একটা স্কোর। অনেকে ভাবতে পারেন যে এই তো ঠিক আছে, কিন্তু আমি যদি এটা বলি কত ওভারে, আপনারা ভাববেন যে আচ্ছা, 11 ওভারে 131 রান তুলেছিল প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা। রানটা ওয়েস্ট ইন্ডিজ চেস করে দিয়েছিল 10.3 ওভারের মধ্যে। একটু শুনুন, ভালো করে স্কোরগুলো শুনুন। প্রথমে ব্যাটিং করে সাউথ আফ্রিকা 11 ওভারে তুলেছিল 131, সেই রানটা তারা 10.3 ওভারের মধ্যে চেস করে দিয়েছিল, যেটা আজকের ম্যাচের মতনই সিমিলার, তাই তো? এবং 11 ওভারে 131 মানে 20 ওভারে আরো বাড়বে যদি হাতে উইকেট থাকে, তাই তো? দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাটিং করে তুললো 20 ওভারে 258, সেই রানটা 18.5 ওভারের মধ্যে চেস করে দিল সাউথ আফ্রিকা। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ চেস করে দিল, দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকা চেস করে দিল। তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ তুললো 220 রান, সাউথ আফ্রিকা 213 রান, মানে 200+ হয়েছে। এবার তাহলে এই একটা ছোট্ট সিরিজ যেটা গত বছর হয়েছে, যেটা ভারতে বা পাকিস্তানের মাঠে হয়নি, যেটা হয়েছিল সেঞ্চুরিয়ানে, জোহানেসবার্গে, মানে সাউথ আফ্রিকার মাঠে, ঠিক আছে, যেখানে ওই হাইওয়ে পিচের মানে বদনামটা নেই, এটুকুনি আমি বলতে পারি। এবং আপনারা দেখছেন, একবার ওয়েস্ট ইন্ডিজ 10 ওভারের মধ্যে 131 চেস করে নিল, একবার সাউথ আফ্রিকা 20 ওভারের মধ্যে 259 চেস করে নিল 19 ওভারের মধ্যে। এবার তাহলে বলুন, সেম জিনিস বাইরের দেশে হয়েছে, অর্থাৎ শুরু হয়ে গেছে, এই জিনিসটা নিয়মিত শুরু হয়ে গেছে। গত পিএসএলেই আমরা দেখেছিলাম এই একই জিনিস হচ্ছিল, 250 চেস হয়ে যাচ্ছিল, এটা শুরু হয়ে গেছে। আগামী 5-6 বছরের মধ্যে ক্রিকেট এভাবেই এগোবে। তার আরেকটা কারণ স্পন্সর এবং ব্রডকাস্টার। এই গত বিশ্বকাপের সভাতেই এই নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল, আপনারা কতটা খেয়াল করেছেন বা কতটা মনে রেখেছেন আমি জানি না। ব্রডকাস্টার এবং স্পন্সররা একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল তারা অডিয়েন্স পাচ্ছে না, তারা টিভির অডিয়েন্সও পাচ্ছে না, তারা ক্রিকেট মাঠেও সেরকম দর্শককে দেখতে পাচ্ছে না। ওডিআই ক্রিকেটে মনে আছে একাধিক ম্যাচে আপনি দর্শক পাননি। সুতরাং এই দিকে একটা সলিউশন, চলো টি-20তে করে দাও, পুরো 100 ওভার ম্যাচ দেখার দরকার নেই। আপনি বলুন, আপনি একটা সহজ উত্তর দিন, একদম সত্যি কথা বলবেন, ঠিক আছে? আপনাকে একটা ওডিআই ম্যাচের টিকিট দেওয়া হলো, আপনাকে একটা টি-20 ম্যাচের টিকিট দেওয়া হলো, আপনি ব্যস্ত মানুষ, আপনি একেবারে খালি পড়েনি, বা আপনি কলেজ স্টুডেন্টও নন, ধরুন আপনি, আপনার কাজ রয়েছে, আপনি কষ্ট করে 3-4 ঘন্টা বার করতে পারেন, বা অনেক কষ্ট করে বসকে বলে একটা ছুটি আদায় করতে পারেন। আপনি কোন ম্যাচটা যেতে আগ্রহ প্রকাশ করবেন, ওডিআই ম্যাচ নাকি টি-20 ম্যাচ? আপনি সত্যি কথা বলুন, আপনার লাইফে প্রচুর কাজ, আপনি বিজি, আপনার অত সময় নেই হাতে, আপনি একটা টিকিট তাও পেয়েছেন, আপনি ক্রিকেট খেলা দেখতে ভালোবাসেন, কোনটা দেখবেন, ওডিআই নাকি টি-20? আমি গ্যারান্টি দিচ্ছি, ওই যে পোলগুলো হয় না আইপিএল ম্যাচ চলাকালীন, তাতে টি-20-র ক্ষেত্রে ম্যাক্সিমাম কি 70-75% ভোট পড়বে। লোকে টি-20 ম্যাচ দেখতে চায়, লোকে দেখতে চায় যে কত তাড়াতাড়ি ম্যাচ শেষ হচ্ছে এবং কত তাড়াতাড়ি আমরা একটা থ্রিলার দেখব। 50 ওভার খেলা হবে, আবার 50 ওভার, এবং ওডিআই ম্যাচে ওরকম থ্রিলার সেরকম হয়ও না, খেলা দেখতেই লোকে ইন্টারেস্টেড নয় ক্ষেত্রে। এবং যেটা দেখেছিল ব্রডকাস্টাররা, তাদের প্রথম কমপ্লেন ছিল যে দর্শক হচ্ছে না, আমাদের খেলা কমাতে হবে, আমাদের খেলার সংখ্যা কমাতে হবে, মানে ওভার টাইম কমাতে হবে। এবং তার একটা সহজ উপায়, ওডিআই থেকে টি-20-তে আসো। ইভেন তারা তো দাবিও করেছে যে এই 2025-এর যে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, যে ভারত যাবে নাকি যাবে না পাকিস্তানে খেলতে, এটাও তারা এই দাবিটা জানিয়েছে যে আমাদের এটা টি-20 টুর্নামেন্ট চাই। এখনো তো ভেন্যুই ঠিক হয়নি, এরপরে আবারও এই নিয়ে আলোচনা হবে যেটা আদৌ ওডিআই ফরম্যাটে হবে নাকি টি-20 ফরম্যাটে। সুতরাং ব্রডকাস্টাররা চায় যে তাদের যেন লাভ হয়, এই যে এত কোটি কোটি টাকা স্পন্সরশিপ দেওয়া হচ্ছে, মাঠের মধ্যে এই যে এত স্টিকার বা এত কিছু লাগানো থাকে, হ্যাঁ, তারা টাকা ঢালছে, তারা চায় যে তাদের ভিউয়ার্স হোক, তাদের অডিয়েন্স হোক।
সেটা যদি তারা না পায় তারা কমপ্লেন জানাবে। এবং এই টাইপের ম্যাচ 260 উঠছে, হ্যাঁ টাইম তো একই লাগছে, টাইম ওই একই লাগছে। 7টা থেকে ম্যাচ, 7:30 থেকে ম্যাচ শুরু হচ্ছে, ম্যাচটা শেষ হচ্ছে 11:30। আমি 4 ঘন্টা ধরলাম। এবার 4 ঘন্টার মধ্যে আপনি 260 চেস হতে দেখতে চান, নাকি 4 ঘন্টার মধ্যে আপনি দেখতে চান ওই 150 হচ্ছে, সেটাও হয়তো একটা থ্রিলার হচ্ছে। যাই হোক, আপনি বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয়টা পছন্দ করবেন, কারণ আপনার কাছে বেশি সময় নেই এবং ব্রডকাস্টার সেটাই চায়। এটাই হলো ফ্যাক্ট, এটাই হলো দিনের শেষে সবার চাওয়া পাওয়া। এবং আইসিসি বলুন, লোকে বলবেন যে ব্রডকাস্টারদের এত পাওয়ার যে আইসিসি তাদের কথা শুনে চলবে। আসলেই ব্রডকাস্টারদের এত পাওয়ার, এত কোটি টাকা খরচা করছে, আইসিসির যে লভ্যাংশ আসছে, হ্যাঁ ব্রডকাস্টাররা যে কত টাকা ঢালছে সেটা আলাদা করে আর কি বলবো। বিসিসিআই এত টাকা কেন? সবাই বলছে বিসিসিআই প্রচুর টাকা, বিসিসিআই এত ধনী বোর্ড। বিসিসিআই টাকাগুলো আসছে কোথা থেকে? বিসিসিআই এত লাভ করছে কিভাবে? স্পন্সর, ব্রডকাস্টার, তারা টাকাটা ঢালছে, তারা স্ট্রিমিং করে, যারা টিভিতে খেলা দেখায়, তারা যেটা চায় সেটা মানতে হবে, বিশ্বাস করুন, কিছু করার নেই। আপনি যত ভালোই আপনার দক্ষতা থাকুক, ক্লায়েন্ট যেটা চাইবে আপনাকে দিনের শেষে সেটা দিতে হবে। হবে হবে এরকমই চলবে। যাদের ঠিক পোষাচ্ছে না, স্বাভাবিক। আমারও মাঝে মাঝে মনে হচ্ছে যে এটা কি হচ্ছে ভাই, কেকেআর হেরে গেছে বলে আমি এমনটা বলছি। আমার হায়দ্রাবাদ ম্যাচেও সেম জিনিস মনে হয়েছিল। নেক্সট ম্যাচে হায়দ্রাবাদ যখন ট্রাভিসের ব্যাটিং করবে বেশ ভালো লাগবে, মনে হবে যে হেভি খেলা হচ্ছে, ইম্প্যাক্ট প্লেয়ার রয়েছে বলে একটা এত ভালো ইনিংস আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দিনের শেষে হ্যাঁ মানে দিনের শেষে একটা রিয়েলাইজেশন হয় না যে এটা যেটা দেখলাম এটা কি ঠিক হচ্ছে, তখন মনে হয় যে এটা কি হচ্ছে ভাই। যাই হোক, কিছু করার নেই। 262 রান চেস করে আজকে পাঞ্জাব জিতলো, এটা স্যালুট। সবচেয়ে হাততালি দেওয়া উচিত শশাঙ্ক এবং প্রভসিমরানের সিমরানের জন্য, দুটো আনক্যাপড প্লেয়ার। একটা ছোট্ট প্রশ্ন সবশেষে রাখি, শশাঙ্ক যেভাবে খেলছে মনে হয় যে ভারতীয় দলে তাকে আমরা দেখতে পাবো কোনোভাবে। আমি মানছি টি-20 ক্রিকেট, টি-20 ইন্টারন্যাশনাল আইপিএল এক নয়, কিন্তু যে ফর্মে রয়েছে টি-20 বিশ্বকাপে আমি চাইছি না, আবারও বলছি টি-20 বিশ্বকাপে নয়, টি-20 বিশ্বকাপের দল প্রায় রেডি, আমি টি-20 বিশ্বকাপে চাইছি না। বাট একটু শেষ হোক বিশ্বকাপ, ভারত তো এতই সিরিজ খেলে, আফগানিস্তান এই ওই সেই, খেলুক, এটা খেলুক, ডিজার্ভ করে। শশাঙ্ক অন্তত যার শিকার হয়েছে সেরকম কোনো খুব বাজে কিছু শিকার হয়েছে আমি বলছি না, বাট একটা তো খারাপ লাগা তো থেকেই যায় না, সেখান থেকে এই সুযোগটা ডিজার্ভ করে, বিশেষ করে যে পারফরমেন্সটা করেছে। শশাঙ্কের বয়স কিন্তু হয়ে গেছে 32 বছর, বেশি দিন খেলার সুযোগ ওঠে, একটা সুযোগ ডিজার্ভ করে, এটুকুনি আমার মনে হয়। শশাঙ্ক, নটরাজন এই প্লেয়ারগুলো একটু সুযোগ ডিজার্ভ করে। যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তবে এই ম্যাচে যে পরিমাণ থ্রিলার দেখলাম, তার চেয়েও অবাক করা একটা ব্যাপার আজকের ম্যাচে ঘটে গেছে। বলুন তো কি? সবকিছু তো দেখলাম, প্রভসিমরানের রান আউট, বেয়ারস্টো সেঞ্চুরি, শশাঙ্কের ইনিংস, নারিন সল্ট, সবকিছু দেখলাম। তার চেয়েও সবচেয়ে আশ্চর্যের একটা ঘটনা আজকে ঘটেছে, সেটা হলো হর্ষল প্যাটেল পার্পল ক্যাপ পেয়ে গেছেন। আকাশ চোপড়া সবচেয়ে বেশি খুশি হবে, তিনি হর্ষল প্যাটেলকে পার্পল প্যাটেল বলে ডাকেন। কোথা থেকে চলে এলেন হর্ষল প্যাটেল? কোথা থেকে চলে এলেন? তিনি ধারে কাছে ছিলেন না, হঠাৎ করে পার্পল ক্যাপ নিয়ে চলে গেলেন। মানে আপাতত মাথায় তার পার্পল ক্যাপ, কোথা থেকে? টি-20 বিশ্বকাপের আগে এইসব জিনিস দেখলে একটু তো চাপ লাগে, নির্বাচকরা আবার অতিরিক্ত আবেগের বসে হর্ষলকে টিমে না নিয়ে নেয়। ভালো বোলার, কিন্তু ভারতীয় দলের হয়ে কি করেছেন বা কি করতে পারেননি সেটা আমরা সবাই দেখেছি। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। হেভি ম্যাচ দেখলাম, হেভি। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তবে সবাইকে টাটা, গুড নাইট।